আসসালামু আলাইকুম। সবাইকে স্টুডেন্টের পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা নবম দশম শ্রেণীর 2025 সালের গণিত বইয়ের যে সদৃশ্য আবৃত দশমিক ভগ্নাংশ ও অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কি, অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কি সেটা জানবো, তার উদাহরণ দেখব এবং কিভাবে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করা যায় সেটা দেখব। তো আমরা প্রথমে সংজ্ঞাগুলো দেখি। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। সদৃশ আবৃত ভগ্নাংশ হবে যখন দুই বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত ও আবৃত উভয় অংশের অঙ্ক সংখ্যা সমান হয়। তখন এদের সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। যেমন 0.0102 ও 5.6271। এই দুটো ভগ্নাংশ দেখি। এই দুটো ভগ্নাংশে দশমিকের পরে, অবশ্যই দশমিকের পরে আবৃত অঙ্ক কয়টা? 3টা। এখানেও আবৃত অঙ্ক 3টা, তার মানে উভয় সংখ্যাই আবৃত অঙ্ক সংখ্যা সমান। আবার অনাবৃত অঙ্ক সংখ্যা কয়টা? 1টা। এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা 1টা। অনাবৃত অঙ্ক সংখ্যাও সমান, তাই এটি সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। যে এখানে যেটা অনাবৃত থাকবে এখানেও ঠিক তয়টা অনাবৃত থাকবে, আবার এখানে যেটা আবৃত থাকবে এখানে ঠিক তয়টা আবৃত থাকবে। এবার যদি আমরা লিখি 5.63 ও 10.176, এখানে দেখি আবৃত অঙ্ক এখানেও 2টা, এখানেও 2টা। আবৃত অঙ্ক সমান, কিন্তু অনাবৃত অঙ্ক এখানে 0 আর এখানে অনাবৃত অঙ্ক এখানে একটাও নয়, আর এখানে কি একটা আছে, তার মানে কি অনাবৃত অঙ্ক সংখ্যা সমান না। এই দুইটা দশমিক ভগ্নাংশে অনাবৃত অঙ্ক সংখ্যা সমান না, তাই এরা কি অসদৃশ। এরা হচ্ছে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এবার আমরা অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের সংজ্ঞাটা লিখে ফেলি। এটার সংজ্ঞা কি হবে? যে দুই বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত
ও আবৃত্ত রিক্ত উভয় অংশের অঙ্ক সংখ্যা সমান না হলে এদের অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। ঠিক আছে, অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের উদাহরণ অলরেডি আমরা দেখে ফেলেছি যে এটা অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এবার আমরা শিখব যে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে কিভাবে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করা যায়। অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ হতে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর। এবার এই কিভাবে রূপান্তর করব সেটার আগে আমরা ছোট্ট একটা বিষয় শিখি যে 6.53 এখানে একটা অঙ্ক পৌনঃপুনিক। এটাকে যদি এটা সমান আমরা লিখতে পারি কি 6.533333 ... এখন যদি আমি এটাকে এভাবে লিখি, অঙ্কটাকে সংখ্যাটাকে 6.533 এই 3-এর উপর পৌনঃপুনিক দিলাম। 6.53 পৌনঃপুনিককে যদি আমরা 6.5333 পৌনঃপুনিক এই 3-এর উপর পৌনঃপুনিক দিয়ে লিখি তাহলে এটাকে এভাবে লেখা যাবে। কারণ এটা সমানে কি হবে 6.533 তারপরে 3-এর পৌনঃপুনিক মানে 3 এভাবে চলতে থাকবে, দুটা সমান। অর্থাৎ আমরা পৌনঃপুনিকটাকে যে পৌনঃপুনিক যেটার উপর থাকবে সেই সংখ্যাটাকে কয়েকবার লিখে সামনে আমরা ওই অনাবৃত করে কয়েকটা অঙ্ক লিখে রাখতে পারি। ঠিক আছে, যে পৌনঃপুনিকের যে অঙ্কগুলো আসবে সেই অঙ্কগুলো শুরুর দিকে কয়েকটাকে অনাবৃত করে রাখলেও সেটা সমান হবে। তার মানে 6.53কে 53 পৌনঃপুনিককে 6.5333 তারপরে দুটা এক্সট্রা 3 নিলাম, পরে একটার উপর পৌনঃপুনিক দিলাম, এভাবে লেখা যায়। এটা করলে আমাদের এভাবে লিখলে আমাদের সুবিধা কি হবে, আমরা এভাবে লেখার মাধ্যমে যে অসদৃশ দশমিক ভগ্নাংশ থাকবে সেই অসদৃশ দশমিক ভগ্নাংশকে সদৃশ দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে পারবো। আবার এটাকে আমরা এভাবে লিখতে পারি 6.533333 এই যে 3টার উপর পৌনঃপুনিক দিলাম। এটা মানে একই কথা যে আমরা পৌনঃপুনিক যার উপর থাকবে সেটা কয়েকবার লিখে তারপরে শেষে গিয়ে আমরা পৌনঃপুনিক দিতে পারি। শেষে গিয়ে আমরা 2টার উপর পৌনঃপুনিক দিতে পারি, 3টার উপর পৌনঃপুনিক দিতে পারি, 4টার উপর পৌনঃপুনিক দিতে পারি। যেমন যে এটা যদি হয় 1.2675 এখানে 75-এর উপর পৌনঃপুনিক, এখানে আমি 4টা অনাবৃত্ত অঙ্ক রাখবো, তাহলে কিভাবে লিখতে পারি, এটাকে লেখা যায় 1.2675 এটা, তাই না? তাহলে এই যে 4টা অনাবৃত রেখে দিলাম, তারপরে পরের 4টার উপর পৌনঃপুনিক দিলাম। এখন যদি পরের 3টার উপর পৌনঃপুনিক দিতে বলতো তাহলে আমরা যেটা করতাম শেষের যেটা লিখতাম না, এই 7-এর উপর পৌনঃপুনিক দিয়ে দিতাম। অর্থাৎ আমরা একটা আবৃত দশমিক ভগ্নাংশকে তার আবৃতের সংখ্যাও বাড়াতে পারি, অনাবৃতের সংখ্যাও বাড়াতে পারি, সেক্ষেত্রে সেই সংখ্যাটার মানের কোনো পরিবর্তন হবে না। আমরা এটা ব্যবহার করেই এই ধর্মটা ব্যবহার করেই অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। তো অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তরের জন্য আমাদের 2টা ধাপ ফলো করতে হবে। একটা হচ্ছে আমাদের অসদৃশ থেকে সদৃশ করার সময় কি থাকবে, অনাবৃত অঙ্ক থাকবে আর আবৃত অঙ্ক থাকবে, এবং আমাদের খেয়াল করতে হবে যে অনাবৃত অঙ্ক সংখ্যা সমান হবে এবং আবৃত অঙ্ক সংখ্যা সমান হবে।
এই জন্য অনাবৃত্ত অঙ্ক সংখ্যা আমরা কিভাবে সমান করব, যে ভগ্নাংশে সবচেয়ে বেশি অনাবৃত্ত থাকবে সেই অনাবৃত্ত সংখ্যাটাই হবে আমাদের সদৃশ দশমিক ভগ্নাংশের অনাবৃত্ত অঙ্ক। তাহলে যে ভগ্নাংশগুলোর মধ্যে যে ভগ্নাংশটির অনাবৃত্ত অঙ্ক সংখ্যা বেশি হবে, ভগ্নাংশগুলোর মধ্যে যে ভগ্নাংশটির অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা বেশি, সদৃশ দশমিকের প্রতিটি ভগ্নাংশের অঙ্ক সংখ্যা, ভগ্নাংশের অনাবৃত অঙ্ক সংখ্যা ভগ্নাংশের অনাবৃত্ত অঙ্ক সংখ্যা ওই ভগ্নাংশের অনাবৃত অঙ্কের সংখ্যা সমান হবে। তো অঙ্ক সংখ্যার সমান হবে। আর আবৃত অঙ্ক কয়টা হবে? আবৃত অঙ্ক সংখ্যা হবে সদৃশ দশমিক ভগ্নাংশ সমূহের আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে ভগ্নাংশগুলোর আবৃত অঙ্ক সংখ্যার লসাগু। মানে কি, যদি দুইটা ভগ্নাংশে আবৃত, তিনটা ভগ্নাংশে বা চারটা ভগ্নাংশে আবৃত অঙ্ক যতগুলো থাকবে, সেই আবৃত অঙ্ক সংখ্যাগুলোর লসাগু হবে সদৃশ দশমিক ভগ্নাংশ সমূহের আবৃত অংশের অঙ্ক সংখ্যা। আমরা একটা উদাহরণ দেখি, যে উদাহরণ 8, 5.6 পৌনঃপুনিক, 7.345 পৌনঃপুনিক এবং 10.78423 পৌনঃপুনিক এতকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপ পরিণত করো। আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করো। আমরা কি দেখলাম, যে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ যেটা হবে, যে ভগ্নাংশের অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ, সেই অঙ্ক সংখ্যাই হবে সদৃশ দশমিক ভগ্নাংশের অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা। তাহলে এখানে সর্বোচ্চ অনাবৃত্ত অংশের
অনাবৃত্ত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা কত? এখানে কোনো অনাবৃত অঙ্ক নাই, এখানে একটা অনাবৃত অঙ্ক, এখানে দুইটা অনাবৃত অঙ্ক, তাহলে দুইটি। অতএব সদৃশ দশমিক ভগ্নাংশ সমূহের সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ সমূহের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা 2। এবার আসি, এখানে ভগ্নাংশগুলোর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা কত? এখানে 1, এখানে 2, এখানে 3, 1, 2 ও 3। অতএব সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ সমূহের আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে অঙ্ক সংখ্যা হবে 1, 2 ও 3 এর লসাগু 6। তার মানে আবৃত অঙ্ক সংখ্যা হবে 6টা, অনাবৃত অঙ্ক সংখ্যা হবে 2টা। তাহলে এখন আমরা এই ভগ্নাংশগুলোকে সদৃশ ভগ্নাংশে রূপান্তর করি। তো প্রথমে যেটা ছিল 5.6, এখানে অনাবৃত কয়টা হবে? 2টা, তাহলে 5.66। তারপরে এখান থেকে আবৃত শুরু হবে, আবৃত কয়টা হবে? 6টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। এরপরে আসি, এরপরের ভগ্নাংশটা ছিল 7.345 এর উপর পৌনঃপুনিক। তাহলে এটাকে লেখা যায় 7.345। এখানে 2টা অনাবৃত হয়ে গেছে, তাহলে 5 থেকে পৌনঃপুনিক শুরু, আবার 4, 5, তাহলে কয়টা আবৃত হলো? 3টা, এবার 4। ঠিক আছে, তার মানে কি 4, 5 আসতেই থাকবে, যে আমরা অনাবৃত্ত রেখে দিব, যে কটা থাকবে 2টা অনাবৃত্ত রেখে দিলাম, তারপর থেকে পৌনঃপুনিক শুরু করলাম। ঠিক আছে, এবং যেটা পৌনঃপুনিক হবে 4, 5 লিখে যেখানে 6টা পৌনঃপুনিক হয়ে যাবে সেখানে শেষ করে দিলাম। ঠিক আছে, এবার তৃতীয় ভগ্নাংশটা 10.7843, এখানে 423 এর উপর পৌনঃপুনিক। তাহলে 10.78 তো কি 2টা অনাবৃত হয়ে গেল, তাহলে 423 এখান থেকে পৌনঃপুনিক শুরু, 3টা পৌনঃপুনিক হলো, আবার 423। ঠিক আছে, এখানে খেয়াল করি আমরা কিন্তু এখানে 6টা হয়ে গেল আবৃত, 2টা অনাবৃত। খেয়াল করি এখানে আমরা কিন্তু যেগুলা পৌনঃপুনিক থাকছে সেগুলোকে রিপিট করছি, পৌনঃপুনিক ছাড়া এই 3কে কিন্তু আমরা এখানে রিপিট করতে পারবো না। ঠিক আছে, বা 7, 8কে এখানে রিপিট করতে পারবো না। ঠিক আছে, এই উদাহরণ 8 গেল। এবার আমরা উদাহরণ 9 নাম্বারটা সমাধান করি। উদাহরণ 9 বলেছে যে এতকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করো। 1.7643, 3.24 ও 2.78346 কে সদৃশ আবৃত্ত
দশমিক দশমিক ভগ্নাংশে রূপান্তর করো, পরিণত করো বা রূপান্তর করো। এবার আমরা উদাহরণ 9 দেখি কি বলেছে। 1.7643, 3.24 ও 2.78346 কে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করো। তো এখানেও আগের মতোই এখানে অনাবৃত্ত অংশের বা ভগ্নাংশগুলোর অনাবৃত্ত অংশের সর্বোচ্চ অঙ্ক সংখ্যা কত? এখানে 4টা, এখানে 0, এখানে হচ্ছে 2টা, 4। অতএব সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ সমূহের অনাবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 4। আবার ভগ্নাংশগুলোর আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা এখানে দেখি প্রথমটায় কোনো আবৃত্ত অঙ্ক নাই, তাই এটা লিখবো না। পরেরটায় আবৃত্ত অঙ্ক 2টা, 2 ও 3। অতএব সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশ সমূহের আবৃত্ত অঙ্ক সংখ্যা অংশের 2 ও 3-এর লসাগু 6। ঠিক আছে, এখন আমরা যেটা করব 1.76 এগুলাকে কি করব, সদৃশ দশমিক ভগ্নাংশে লিখব। তো প্রথমটা যেটা ছিল 1.76643 সমান 1.7643। এখানে কোনো আবৃত্ত অঙ্ক নাই, কিন্তু আবৃত্ত অঙ্ক আমাদের কয়টা লাগবে? 6টা, আর অনাবৃত্ত লাগবে 4টা। 4টা অনাবৃত্ত হয়ে গেছে। এবার কি করবো আমরা? 6টা আবৃত্ত করব। এই জন্য যেটা করব, এখানে দশমিকের পরে আসলে জিরোর কোনো ভ্যালু নাই, তাই 6টা জিরো বসিয়ে দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত পৌনঃপুনিক দিয়ে দেব। ঠিক আছে, তাহলে এখানে 4টা অনাবৃত্ত আর 6টা আবৃত্ত হয়ে গেল। এবার পরবর্তী সংখ্যাটা দেখি। পরবর্তী সংখ্যাটা হচ্ছে 3.24। এখানে কয়টা অনাবৃত্ত লাগবে? 4টা। সো 3.24 এর উপর কোনো পৌনঃপুনিক দিব না, তাহলে 4টা অনাবৃত্ত হয়ে গেল। এরপর আবার কি আসবে? 24 দেওয়া যায়, দিয়ে এই 3বার দিয়ে 6টা পৌনঃপুনিক দিয়ে দিলাম। এরপরে যেটা আছে সেটা হচ্ছে 2.78346। 2.78346 এর উপর পৌনঃপুনিক। তো 2.78346, এখানের পরে 346 লিখতে পারবো।
অনাবৃত কয়টা? 4টা। সো 7 8 3 4 এ পর্যন্ত অনাবৃত রাখলাম, 6 দিয়ে পৌনঃপুনিক শুরু করলাম। এরপর আবার কি বসবে? 3 4 6, 4টা হলো, আবার 3 4 দিলাম। ঠিক আছে, তাহলে 6টা পৌনঃপুনিক হয়ে গেল। তাহলে এটা কি হয়ে গেল? এই যে এই 3টা, এটা আবৃত দশমিক, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে লিখে দিব ইহাই নির্ণেয় সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। এই হলো আমাদের অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের রূপান্তর। আশা করি ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অসদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ থেকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করব। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।